এর সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হয়েছেন, এটা নিশ্চিত করেছে ইরানের সরকার, ইরানের সরকারি টেলিভিশন, ইরানের বিপ্লবী গার্ড। মোটামুটি এটা এখন নিশ্চিত, এটা নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই। তবে তার সাথে ইরানের কতজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন এটা নিয়ে এখনো ধোঁয়াশা আছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে আলী খামেনেইকে যেই সময়ে আক্রমণ করা হয় ঠিক সেই সময়ে ইসরায়েলের আক্রমণে কমপক্ষে 40 জন ইরানি সামরিক কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন, এটা ইসরায়েলের দাবি। তবে ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত বলা হয়েছে যে ইরানের সর্বোচ্চ জেনারেল যারা, ইরানের সামরিক বাহিনীর সেনাবাহিনীর প্রধান বা 3 বাহিনীর প্রধান, পুরো সামরিক শক্তির প্রধান, ইরানের বিপ্লবী গার্ডের প্রধান, ইরানের গোয়েন্দা প্রধান, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান যারা ছিলেন তারা সবাই নিহত হয়েছেন। এবং তারা নিহত হয়েছেন মূলত একটা বৈঠকে ছিলেন। সেই বৈঠকটি তারা করতেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনেইর সাথে। ইসরায়েল এবং আমেরিকা যদি আক্রমণ করে সেই আক্রমণে তারা কি ধরনের পদক্ষেপ নেবে, এরকম বিষয় নিয়ে তারা গতকাল সকালে বা ভোর রাতে একটা বৈঠকে ছিলেন। ঠিক সেই বৈঠকের সময়ই তাদের উপরে আক্রমণ করে ইসরায়েল এবং আমেরিকা, এবং সেখানেই তারা মৃত্যুবরণ করেন। ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে ওই বৈঠকে অর্থাৎ প্রথম মিনিটেই তারা 40 জন ইরানি জেনারেলকে হত্যা করে, এটা ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ইরান এটার পক্ষে বা বিপক্ষে কিছু বলেনি, শুধুমাত্র ইরান যেটা বলছে যে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাসেরি ইসরায়েলের আক্রমণে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আক্রমণে নিহত হয়েছেন। এছাড়াও যে সমস্ত কর্মকর্তা নিহত হয়েছেন তাদের মধ্যে সর্বোচ্চ 4 জন, লেফটেন্যান্ট জেনারেল সাইয়েদ আব্দুল রহিম মুসাবি সশস্ত্র বাহিনীর প্রধান, মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর ইসলাম বিপ্লবী গার্ড বাহিনীর সর্বাধিনায়ক, অ্যাডমিরাল আলী শামখানি সর্বোচ্চ নেতা আলী খামেনেইর উপদেষ্টা এবং প্রতিরক্ষা পরিষদের সচিব, আর মেজর জেনারেল আজিজ নাসেরজাদ সেনাবাহিনীর উপপ্রধান এবং প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর লজিস্টিক মন্ত্রী। এরা নিহত হওয়ার কথা ইরান এখনো পর্যন্ত স্পষ্ট করেছে। এবং এই যে একটা বৈঠকে ছিল, সেই বৈঠকে ইসরায়েল আক্রমণ করেছে এবং সবাইকে হত্যা করেছে। প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ সর্বোচ্চ পর্যায়ের জেনারেলরা, সামরিক কর্মকর্তারা যে বৈঠকে থাকেন সেটা ইসরায়েল কিভাবে জানে এবং কোথায় তারা বৈঠক করেছিলেন? ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা বৈঠক মাটির নিচে গোপন কোনো আস্তানায় করেননি, তারা বৈঠকটি করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনেইর যে অফিস ভবন সেটাতে। কারণ কি? কারণ হচ্ছে আলী খামেনেই তিনি কোথাও গোপনে পলায়ন করার চিন্তা করেননি। তার কথা ছিল যে আমি পলায়ন করব না, যদি মারা যায় বাঘের মতো মারা যাব, এরকম একটা বক্তব্য ইরানের পক্ষ থেকে এসেছে। যে তাকে বলা হয়েছিল যে আপনি গোপনে কোথাও আশ্রয় নেন অথবা মাটির নিচের বাংকারের কোথাও হচ্ছে এই বৈঠকটি করেন, কিন্তু তিনি সেটা অস্বীকার করেছেন এবং তিনি মাটির উপরেই তার সচরাচর যে অফিসে তিনি বৈঠক করেন সেখানেই করেছেন। আর আমেরিকা এবং ইসরায়েল তাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার বলুন, এআই বলুন, এবং তাদের ইরানের মধ্যে থাকা যে চর, এদেরকে ব্যবহার করে তাদের এই বৈঠকের সময় এবং স্থান পুরোপুরি একেবারে নিখুঁতভাবে নির্ধারণ করে সেখানে আক্রমণ চালিয়েছে। এবং তারা এটাকে কোনো ধরনের চান্সের উপরে না রেখে, অর্থাৎ কোনোভাবেই যেন তারা তাদের এই টার্গেট মিস না করে, সেজন্য তারা ওই বৈঠক স্থল এবং তার আশেপাশে ব্যাপক পরিমাণে বিমান হামলা চালিয়েছে একই সময়। শেষ পর্যন্ত সেই বিমান হামলায় ইরানের এই যে সর্বোচ্চ শীর্ষ কর্মকর্তারা নিহত হলেন। এখন প্রশ্ন হচ্ছে ইরান কিভাবে চলবে? ইরানের যে ইসলামিক রিপাবলিকের যে সিস্টেম বা এই কি বলে এটাকে রেজিমের যে সিস্টেম, সেই সিস্টেমটা হচ্ছে মূলত কোনো এক ব্যক্তির উপর নির্ভরশীল না। যদি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হন অথবা কোনোভাবেই যদি সে অদৃশ্য হয়ে যান, তাহলে ইরানের সিস্টেম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে একটা কাউন্সিলের মাধ্যমে। 3 জন থাকবেন সেই কাউন্সিলে। 3 জনের একজন হচ্ছেন রাষ্ট্রপতি, সব পদাধিকার বলে, আরেকজন হচ্ছেন গার্ডিয়ান কাউন্সিলের যে প্রধান তিনি, আরেকজন হচ্ছেন ইরানের ধর্মীয়
যে কাউন্সিল সেটার প্রধান, এই 3 ব্যক্তি একটা অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন করবেন। তারা এই অন্তর্বর্তীকালীন সময়টা রাষ্ট্র পরিচালনা করবেন। এই অন্তর্বর্তীকালীন সময়ে নির্বাচন করা হবে যে ইরানের সর্বোচ্চ নতুন ধর্মীয় নেতা কে হবে। সুতরাং ইরান এখন তার সেই সিস্টেম অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং ইরানের সরকার, ইরানের রাষ্ট্রের থেকে বলা হচ্ছে যে তাদের যে একটা পাওয়ার ভ্যাকিউম অথবা লিডারশিপ ভ্যাকিউম বা নেতৃত্ব শূন্যতা এরকম কোনো কিছু নেই, এটা তারা বলছেন। এবং যেই সমস্ত সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন তাদের জায়গায় নতুনদেরকে স্থলাভিষিক্ত করা হয়েছে এবং নতুনরাও ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে সর্বোচ্চ আঘাত হানার ঘোষণা দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, ইরান তাদের সর্বোচ্চ আঘাতটি কখন হানবে? সর্বোচ্চ ধর্মীয় নেতা যাকে রক্ষা করার জন্য এই পুরো বিপ্লবী গার্ড বলুন, ইরানের প্রক্সি সংগঠন বলুন, ইরানের পুরো সিস্টেম বলুন, এটা তৈরি করা হয়েছিল, তাকেই তার আশেপাশের সবাইকে নিয়ে, তার পরিবারের সদস্যদেরকে নিয়ে হত্যা করা হয়েছে। ইরানের রেজিম চেঞ্জের জন্য যত ধরনের মেকানিজম আছে সবগুলো আমেরিকা এবং ইসরায়েল চালু করেছে। তার মধ্যে কি? তার মধ্যে হচ্ছে এই যে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করা, তারপরে হচ্ছে সামরিক বাহিনীর শক্তিকে ধ্বংস করা, বিশেষ করে ইসলামিক বিপ্লবী গার্ডের বিভিন্ন জায়গায় তাদের যে আঞ্চলিক হেডকোয়ার্টার গুলো ছিল সেগুলোতে আক্রমণ করে তাদের মধ্যে ব্যাপক পরিমাণে একটা মনোবল ধ্বংস করা এবং তাদের সদস্যদেরকে হত্যা করা, ইরানের সামরিক শক্তিকে ধ্বংস করা। ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল, একটা ভিডিও শেয়ার করা হয়েছিল গতকালকে, যে ইরান তার হাতে যে সমস্ত যুদ্ধ বিমান আছে সেই যুদ্ধ বিমানগুলো হচ্ছে F4 F5 যুদ্ধ বিমান, অর্থাৎ 1980 সালের আগে ইরান আমেরিকার কাছ থেকে যে সমস্ত যুদ্ধ বিমান কিনেছিল সেই সব যুদ্ধ বিমানের মধ্য থেকে যেগুলো এখনো পর্যন্ত মোটামুটি কায়দায় পরিচালনার পর্যায়ে আছে সেগুলো দিয়ে ইরান পাল্টা আক্রমণ করবে, এরকম একটা ঘোষণা ইরানের পক্ষ থেকে এসেছিল। অনেকে এরকমও মনে করেছিল তখন যে ইরান এই যুদ্ধ বিমানগুলো উড়িয়ে হয়তোবা আত্মঘাতী হামলা চালাবে ইসরায়েলের যে সমস্ত আমেরিকার যে সমস্ত ঘাঁটি ইরানের আশেপাশে আছে। কোন কোন দেশে আছে? কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে, সেগুলোতে হয়তোবা এরকম আক্রমণ চালাবে। কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছু ভিডিও ফুটেজ শেয়ার করেছে যেখানে তারা দেখাচ্ছে যে ইরানের এই যুদ্ধ বিমানগুলো ওড়ার আগেই তাদের জাস্ট হচ্ছে প্রস্তুতি নেওয়ার সময় ইসরায়েল তাদের উপরে ব্যাপক পরিমাণে হামলা করে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে ভবনগুলো ছিল পুরোপুরি সেটাকে ইসরায়েল ধ্বংস করেছে এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা বাংকার বাস্টার ব্যবহার করেছে ঠিকই, কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করার জন্য বাংকার বাস্টারের দরকার হয় নাই। এখন ইরানের এই যে রেজিম চেঞ্জের জন্য হচ্ছে ইসরায়েল আমেরিকা যে কাজগুলো করছে তার মধ্যে একটা হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের ভাষায় ফার্সি ভাষায় তিনি একটা এআই দিয়ে তৈরি করা ভিডিও শেয়ার করেছেন তার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। সেখানে ইরানের জনগণের প্রতি ডাক দিয়েছে, এই ইরানের জনগণ, তোমরা যে চেয়েছিলে যে এই আমেরিকা, এই ইসরায়েল আসো আমাদেরকে রক্ষা করার জন্য, দেখো তোমাদেরকে রক্ষা করতে আমরা আসছি, এখন তোমরা রাস্তায় নামো, তোমরা তোমাদের এই রেজিমের বিরুদ্ধে দাঁড়াও এবং আমরা তোমাদের বাঁচাতে রক্ষাকর্তা হিসাবে আবির্ভূত হয়েছি, তোমরা রাস্তায় নামো, তোমরা তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ করো। আমেরিকার পক্ষ থেকেও প্রায় একই রকম ডাক দেওয়া হয়েছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অবশ্যই এর মধ্যে বলেছেন যে তিনি অলরেডি তার মাথার মধ্যে কিছু লোকজন নির্ধারণ করেছেন যে ইরানের পরবর্তী ক্ষমতায় তিনি কাদেরকে দেখতে চান, এবং তার কথা হচ্ছে তাদের মধ্যে যাদেরকে তিনি দেখতে চান বা তার চিন্তা ভাবনার মধ্যে যারা আছে তাদের মধ্যে ইরানের বর্তমান সরকারের মধ্যে থাকা অনেক লোকজন আছে, এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেইর আশেপাশের কিছু লোকজনও আছে যারা আমেরিকা এবং ইসরায়েলের কথায় ওঠবস করবে এবং ইরানকে ইসরায়েলের হুমকি থেকে পুরোপুরি মুক্ত করবে বা ইসরায়েলকে ইরানের হুমকি থেকে পুরোপুরি মুক্ত করবে, এরকম কিছু বক্তব্য আমেরিকার রাষ্ট্রপতি দিয়েছেন। সুতরাং মনে করা হচ্ছে যে ইরানের মধ্য থেকে একটা রেভলিউশন বা ইরানের মধ্য থেকে একটা প্রতিবাদী
গ্রুপকে বের করে নিয়ে আসার চেষ্টা করবে আমেরিকা। কিন্তু এখানে একটা জিনিস ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে শুধুমাত্র আকাশ থেকে বিমান হামলা চালিয়ে একটা দেশে রেজিম চেঞ্জ করা সম্ভব না। বিশেষ করে ইরানের মতো একটা সিস্টেম, যেখানে সিস্টেমটাই হচ্ছে অটো পাইলটের মতো, যে যদি নেতা মৃত্যু হয় তারপরে হচ্ছে সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন হবে, সেই কাউন্সিলের নেতাগুলো সিস্টেমেটিকলি অটোমেটিক হচ্ছে নির্ধারিত হয়ে যাবে এবং তারা নির্ধারণ করবে পরবর্তী লিডারশিপ কার হাতে যাবে এবং সেই লিডার আবার পরবর্তীতে এই সিস্টেমটাকে চালু রাখবে বা কন্টিনিউ করবে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে শুধুমাত্র বিমান হামলা চালিয়ে পরিবর্তন করা সম্ভব না। সেখানে যেটা দরকার সেটা হচ্ছে দুই ধরনের জিনিস। একটা হচ্ছে আমেরিকা বা ইসরায়েল থেকে যদি একেবারে সেনা পাঠিয়ে তারপরে ইরানের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগায়, যেই গৃহযুদ্ধে ইরান তছনছ হবে, তারপরে হচ্ছে ইরানের একটা অংশ সরকারের মধ্যে থেকে, সামরিক বাহিনীর মধ্যে থেকে একটা অংশ টাকা পয়সার জন্য হোক, ক্ষমতার জন্য হোক, লোভে পড়ে হোক, অথবা তারা একেবারে নিরপেক্ষভাবেই দেখে দেশে এখন একটা বিশৃঙ্খল অবস্থা হয়েছে, সুতরাং আমেরিকা ইসরায়েলের পক্ষে গিয়ে আমরা হচ্ছে দেশে একটা শান্তি নিয়ে, এই চিন্তা ভাবনার মাধ্যমে যদি আমেরিকা ইসরায়েলের পক্ষে যায়, তখন দেখা যাবে যে আমেরিকা ইসরায়েল ইরানে একটা তাদের মতো করে পুতুল সরকার বসিয়ে দিয়ে কাজ করানোর চেষ্টা করবে। এটা তখন হতে পারে। তখন এই পরিস্থিতিতেও ইরানের এই যে বর্তমানে যে বিপ্লবী গার্ড এবং ইরানের সেনাবাহিনী তাদের লড়াই চালিয়েই যাবে, কারণ ইরান এমন কোন একটা দেশ না যেখানে যে রাষ্ট্রের সিস্টেম গুলো চালানোর জন্যই হচ্ছে রাষ্ট্রের এই নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা। এখানে মূলত ইসলামিক রিপাবলিককে রক্ষা করার জন্য এবং এটা কন্টিনিউ করার জন্য, ইমামতের সিস্টেমটাকে কন্টিনিউ করার জন্যই হচ্ছে মূলত এই সেনাবাহিনী এবং সুতরাং সেখানে এই দ্বিতীয় অপশনটাও আমেরিকা এবং ইসরায়েলের জন্য কঠিন হবে। আমেরিকা অবশ্য বলেই দিয়েছিল যে তারা এখানে সরাসরি সৈন্য পাঠিয়ে ইরানের মধ্যে সৈন্য ঢুকিয়ে কোনো ধরনের কাজ করতে চায় না। কিন্তু বারবার যে কথাটি আমি বলি সেটা হচ্ছে যে যুদ্ধ আপনি শুরু করবেন, কিভাবে শুরু করবেন সেটা জানেন, কিন্তু কিভাবে শেষ করবেন সেটা আপনি জানেন না। ইরানের এই যুদ্ধে মুসলিম দেশগুলো যুক্ত হতে পারে, যুক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। সেটা কি? সেটা হচ্ছে আরব দেশগুলো ইসরায়েল এবং আমেরিকার সাথে একত্রে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নিতে পারে। বলতে পারেন যে আরব এবং মুসলিম বিশ্ব বা এই আরব দেশগুলো, আরব লীগের যে দেশগুলো বা সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে যে দেশগুলো এই উপসাগরীয় অঞ্চলে আছে, তারা কি ইরানের বিরুদ্ধে নাই এখনো পর্যন্ত? হ্যাঁ আছে, তারা তাদের দেশে থাকা ঘাঁটিগুলো আমেরিকা এবং ইসরায়েলকে ব্যবহার করতে দিচ্ছে। আমেরিকা সেই ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে আক্রমণ করছে এবং ইরানও বলছে যে যেহেতু ওই ঘাঁটিগুলো ব্যবহার করে আক্রমণ হয়েছে, সুতরাং আমি ওই ঘাঁটিগুলোতে আক্রমণ করব। কিন্তু ইরানের আক্রমণগুলো গত 2 দিন ধরে, ইরানের আক্রমণগুলো শুধুমাত্র ওই ঘাঁটিগুলোই না, ওই ঘাঁটিগুলোর বাইরেও বেসামরিক অনেক লক্ষ্যবস্তুকে টার্গেট করছে। যেমন সবচেয়ে বেশি টার্গেট করেছে হচ্ছে দুবাইতে। দুবাইয়ের বুর্জ আল খলিফা বলুন, বুর্জ আল আরব বলুন, আরো যত ধরনের হচ্ছে টুরিস্টিক যে সমস্ত প্লেস এবং বড় বড় হোটেলগুলো ছিল, সেগুলোতে ইরানের ড্রোনগুলো আঘাত হানছে, এরকম ভিডিও ফুটেজ এবং তথ্য সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে দেয়া হয়েছে। একইভাবে বাহরাইনেও ইরানের ড্রোন এবং মিসাইলগুলো বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা এবং আঘাত করছে। সেখানে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু মানুষজন আহত হয়েছে, নিহত হয়েছে। এই ধরনের যে আঘাতগুলো এই দেশগুলোতে আসছে, দেশগুলো এখনো পর্যন্ত ইরানকে আহ্বান জানিয়েছে যে এই ইরান, তুমি যদি পাল্টা আক্রমণ করো তাহলে তোমার পাল্টা আক্রমণ যেন শুধুমাত্র ওই মার্কিন সামরিক ঘাঁটিগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে, এর বাইরে যেন না যায়। যদিও সরাসরি এভাবে বলেনি, কিন্তু তাদের কথাটা ছিল এরকম। আরব লীগ এবং সংযুক্ত এবং এই উপসাগরীয় যে সহযোগিতা সংস্থা জিসিসি, তারা একত্রে ইরানের এই আক্রমণকে নিন্দা জানিয়েছে। একইভাবে ইসরায়েল আমেরিকার আক্রমণকেও তারা নিন্দা জানিয়েছে শেষ পর্যন্ত। কিন্তু তারা একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে ইরান যদি এইভাবে বেসামরিক স্থাপনায় আক্রমণ কন্টিনিউ করে, তাহলে ইরানকে প্রতিহত করার জন্য যা যা করা দরকার সবকিছু করবে। এটা সরাসরি আজকে সংযুক্ত আরব আমিরাতের একজন মন্ত্রী আমেরিকার সিএনএন টেলিভিশনকে বলেছেন যে ইরান যদি না থামে তাহলে আমরা আমাদের রাষ্ট্রকে, আমাদের জনগণকে রক্ষার জন্য ইরানের বিরুদ্ধে যা করা দরকার সবই করব। গতকালকে আপনারা জানেন যে সৌদি আরব অলরেডি ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে, কাতার ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এই সমস্ত দেশে থাকা ইরানের রাষ্ট্রদূতকে তারা ডেকেছে তাদের মন্ত্রণালয়ে এবং তাকে
হুঁশিয়ারি করে দিয়েছে। আজকে আবার এই উপসাগরীয় অঞ্চলের দেশগুলো তাদের পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠক ডেকেছে ইরানের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে সেটার জন্য। ইরানের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে সেটার জন্য। এখানে এখন ইরান তাদের জন্য দুই ধরনের হুমকি। একটা হচ্ছে তাদের দেশগুলোতে ইরান আক্রমণ করছে ওই সামরিক স্থাপনাগুলোর বাইরেও। আরেকটা হচ্ছে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে। ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া মানে হচ্ছে সৌদি আরবের তেলের একটা বৃহৎ অংশ, প্রায় 80% তেল বের হয় হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে। কাতারের পুরোটাই যায় হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে। কুয়েতের পুরোটাই যায় এই হরমুজ প্রণালী দিয়ে। ইরাকের একটা বড় অংশ যায় এই হরমুজ প্রণালী দিয়ে। তেল গ্যাসের একটা বড় অংশ যায় এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের কাছে। সংযুক্ত আরব আমিরাতের একটা নির্দিষ্ট অংশ প্রায় 50%-এর মতো যায় এই হরমুজ প্রণালী দিয়ে। সুতরাং এই হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেয়া মানে হচ্ছে তাদের প্রতিদিন হাজার হাজার মিলিয়ন ডলার লস করা। শুধুমাত্র তাদেরই না, ইরান এই হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরের মধ্যে থাকা তেল গ্যাস যেই সমস্ত দেশে যায় তাদের মধ্যে 1 নম্বরে আছে চীন, 2 নম্বরে ভারত, 3 নম্বরে জাপান। চীন, ভারত, জাপান এই অঞ্চল থেকে যে পরিমাণ তেল গ্যাস নেয় অন্য কোনো দেশ এত পরিমাণ এই অঞ্চল থেকে তেল গ্যাস নেয় না। এখন চীন হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, প্রথম দ্বিতীয় এটা নয়, দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি। জাপান হচ্ছে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি। ভারত হচ্ছে অন্যতম গুরুত্ব চতুর্থ পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শক্তি। এরপরে এই 3টা দেশের পরে যেই জায়গাতে এই অঞ্চল থেকে তেল গ্যাস সবচেয়ে বেশি যায় সেই দেশ হচ্ছে আমেরিকা। আমেরিকা হচ্ছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তি। এখন এই যে তেল গ্যাস এই সব দেশে যাওয়া বন্ধ হওয়া মানে হচ্ছে এই সব দেশের উৎপাদন হ্রাস পাওয়া, তাদের অর্থনৈতিক গতিশীলতা কমে যাওয়া। আর এই বড় 4-5টা দেশের অর্থনৈতিক গতিশীলতা কমে যাওয়া মানে হচ্ছে সারা বিশ্বের অর্থনৈতিক ধাক্কা খাওয়া। এটা যদি ইরান 1 মাস ধরে বন্ধ করে রাখে বা রাখতে পারে তাহলে একটা বড় ধরনের বিশ্ব মন্দার মধ্যে পড়তে পারে বিশ্ব, সব দেশ, আরব দেশগুলো, আবার এই বড় বড় অর্থনৈতিক দেশ সবাই। সুতরাং এখানে আরব দেশগুলোর এখন আজকে যে আলোচনা, আজকে তারা যে বৈঠক করতে বসছে, বৈঠকে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে এখানে তারা কি করবে। ইরানের বিরুদ্ধে পুরোপুরি একটা অল আউট যুদ্ধ এবং সেই যুদ্ধে আরব দেশগুলো সরাসরি যুক্ত হয়ে ঘোষণা দিয়ে এই হরমুজ প্রণালীতে ইরানের যে সমস্ত আক্রমণ আসে যেই সব জায়গা থেকে সেগুলোকে প্রতিহত করা, এবং এই পারস্য উপসাগরের মধ্যে যে তেল গ্যাসের এই সব দেশের যে খনিগুলো আছে সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, এবং আমেরিকা ইসরায়েলকে সরাসরি সাপোর্ট দিয়ে দ্রুত ইরানে একটা ফলাফল নিয়ে আসা। দ্রুত ইরানে ফলাফল নিয়ে আসা মানে হচ্ছে যে আমেরিকা পন্থী কাউকে ইরানে দ্রুত করে ক্ষমতায় বসানো এবং রেজিম চেঞ্জ করা। এটা করবে নাকি আমেরিকা এবং ইসরায়েলকে তারা বৈঠকে বসে সেখান থেকে একটা সামষ্টিক সিদ্ধান্ত নিয়ে আমেরিকা ইসরায়েলকে বলবে যে আমেরিকা ইসরায়েল যথেষ্ট হয়েছে, এখন তুমি আর ইরানের উপরে আক্রমণ করো না, ইরান এখন তার নিজের মতো করে চলুক, সেটা করবে। এখন প্রশ্ন হচ্ছে প্রথমটা যদি করে, অর্থাৎ অল আউট একটা যুদ্ধ যদি করে, তাহলে আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধটাকে যেভাবে শুরু করেছে যে তারা মাত্র 1 সপ্তাহ বা কয়েকদিনের মধ্যেই হচ্ছে ইরানে একটা তাদের কি বলে তাদের অধিষ্ঠ লক্ষ্যে তারা পৌঁছতে পারবে, এরকম একটা জায়গায় তারা পৌঁছতে পারবে কিনা সেটা হবে না। তখন হবে এটা দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ। কারণ ইরানে যদি আপনি সৈন্য সহ ঢুকে যান তাহলে সেখান থেকে বের হওয়া অনেক সময়ের ব্যাপার, দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ হবে। সেটা তারা করবে কিনা। আবার দ্বিতীয়টা যেটা, যে আমেরিকা এবং ইসরায়েলকে বললো যে তোমরা থামো, যদি তারা থামেও তারপর ইরান থামবে কিনা। কারণ হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং ইরানের শীর্ষ কর্মকর্তারা নিহত হয়েছে, এমন কিছু নাই। মানে ইরানের এখন আর কোনো কিছুর জন্য অপেক্ষা করার কিছু নাই যে ঠিক আছে আচ্ছা আমরা একটু পিছপা হই, দেখি হচ্ছে এখান থেকে তারা সরে যায় কিনা, আমার এই নেতাকে আমি বাঁচাতে পারি কিনা। এখন আর তার হারানোর কিছু নেই, এরকম একটা পরিস্থিতি ইরানের। সুতরাং ইরান এখান থেকে সরে আসবে না। আমি কালকে বলেছিলাম যে ইরান এই যুদ্ধে এর আগে কখনোই হচ্ছে এমন ধরনের কোনো আক্রমণ
করে নাই, যেটা এই যুদ্ধে শুরু করেছে একেবারে সকাল থেকেই। যদিও তখন আমরা জানতাম না বা আমাদের কাছে এরকম স্পষ্ট তথ্য আসে নাই, নিশ্চিত তথ্য আসে নাই যে আলী খামেনেইকে হত্যা করা হয়েছে। হয়তোবা ইরানের বিপ্লবী গার্ড এবং ইরানের সরকার প্রধানরা তখনই জানতেন, যে কারণে তারা ব্যাপক পরিমাণে সব দেশেই আক্রমণ চালিয়েছে। এখন ইরান যে এই সমস্ত দেশে আক্রমণ চালিয়েছে, তার মধ্যে ইরানের আক্রমণের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কোন দেশ? ইরান 11টা দেশে এখনো পর্যন্ত আক্রমণ চালিয়েছে। 11টা দেশে। এই 11টা দেশের মধ্যে যেই সমস্ত দেশ ইরানের ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে, তার মধ্যে সাইপ্রাসে 2টা মিসাইল ইরানের 2টা মিসাইল আক্রমণ করেছে। সাইপ্রাস কেন? এই প্রশ্নটা অনেকের, যে কেন সাইপ্রাস। আবার কিছু কিছু পত্রপত্রিকা হয়তো এই সাইপ্রাসের আক্রমণকে দেখিয়ে তারপর বলছে যে ইরান ইউরোপে আক্রমণ করেছে। অনেকের কাছে মনে হয় ইউরোপ মানেই হচ্ছে ফ্রান্স, জার্মানি, কিন্তু সাইপ্রাসও যেহেতু ইউরোপের অংশ, ইউরোপীয় ইউনিয়নের একটা অন্তর্ভুক্ত দেশ, গ্রিক সাইপ্রাসের কথা বলছি, সেখানে ইরান আক্রমণ চালিয়েছে। তো কোথায় আক্রমণ চালিয়েছে? গ্রিক সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটি আছে, ব্রিটিশ নৌঘাঁটি আছে গ্রিক সাইপ্রাসে। সেই নৌঘাঁটি থেকে বিমান উড়ে ইরানে আক্রমণ করে। সেই নৌঘাঁটি থেকে ফুয়েল ট্যাঙ্কার গিয়ে ইসরায়েলে আক্রমণকারী যুদ্ধ বিমানগুলোকে, আমেরিকার আক্রমণকারী যুদ্ধ বিমানগুলোকে আকাশে জ্বালানি দেয়। সুতরাং সেটাকে টার্গেট করেছে ইরান। ওমানে টার্গেট করেছে, ওমানে অনেকগুলো ড্রোন হামলা করেছে ইরান, খুব বেশি না। সবচেয়ে বেশি যে দুটো দেশে, ইসরায়েলের পরে সবচেয়ে বেশি যে দুটো দেশে ইরানের আক্রমণ হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে বাহরাইন, আরেকটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এখনো পর্যন্ত যতটুকু মোটামুটি তথ্য জানা যাচ্ছে, তাতে হচ্ছে যে বাহরাইনে প্রায় 50টার মতো মিসাইল এবং 9টা ড্রোন আঘাত এনেছে। আর সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীর কথা অনুযায়ী প্রায় 200-র মতো মিসাইল এবং 300-র কাছাকাছি ড্রোন হামলা চালিয়েছে ইরান। এছাড়াও সৌদি আরবে 2টা বা 2টোর বেশি, 2-3টা আক্রমণ হয়েছে সৌদি আরবে। সবচেয়ে কম আক্রমণ হয়েছে সৌদি আরবে, কারণ ইরান এখানেও একটা পলিসি নিয়ে আগাচ্ছে যে সৌদি আরব যতই হচ্ছে নাটোর গ্রহ, কিন্তু সৌদি আরব মুসলিম বিশ্বের এখনো পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ দেশ। সেজন্য সৌদি আরবে ইরান সরাসরি ওইভাবে আক্রমণ চালায়নি। জর্ডানে আক্রমণ করেছে ইরান। জর্ডানে ইরানের 13টি মিসাইল এবং 36টি ড্রোন দিয়ে আক্রমণ হয়েছে। কুয়েতে আক্রমণ হয়েছে। কুয়েতে প্রায় 3-4টা ড্রোনের আঘাত এনেছে কুয়েতে। কাতারে 66টা মিসাইল এবং কিছু ড্রোন আঘাত এনেছে। আর ইরাকের ইরবিলে প্রায় অনেকগুলো 8-10টা মিসাইল আঘাত এনেছে, ড্রোন আক্রমণ করেছে ইরান। এর বাইরে ইসরায়েলে কি আক্রমণ করেছে? ইসরায়েলের বলা হচ্ছে যে, এখনো পর্যন্ত বলা হচ্ছে ইসরায়েলে প্রায় 200 থেকে 400, এখনো সংখ্যাটা নির্দিষ্ট না, 200 থেকে 400 মিসাইলের আক্রমণ হয়েছে এবং কয়েক ডজন ড্রোনের আক্রমণ হয়েছে ইরানে। টোটাল এ পর্যন্ত যে তথ্য বলা হচ্ছে সেটা হচ্ছে যে ইরান এ পর্যন্ত প্রায় 500-600 মিসাইল আক্রমণ করেছে, 300-400-500 ড্রোন আক্রমণ করেছে এবং টোটাল যদি এটা হিসাব করা হয় তাহলে টোটাল 1000-এর মতো আক্রমণ ইরান করেছে। এই আক্রমণগুলোর কতগুলো আঘাত করেছে, কতগুলো আঘাত করে নাই, কতগুলোকে আকাশে ধ্বংস করা হয়েছে, সেটার বিস্তারিত সংখ্যা যাচ্ছি না। কিন্তু এটার সাথে যদি আপনি আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণটাকে তুলনা করেন, তাহলে সেটা আরো একটু আপনাদের কাছে ক্লিয়ার হবে। আমেরিকা এবং ইসরায়েল দুটো দেশ মিলে টোটাল প্রায় 2200 মিসাইল আক্রমণ করেছে ইরানে। 2200 মিসাইল আক্রমণ করেছে ইরানে। এবং এই মিসাইল আক্রমণগুলোর বেশিরভাগই ইরানের বিভিন্ন জায়গায় টার্গেট করেছে। কেন টার্গেট করে? ইরানের উপরে যে আক্রমণগুলো হয় সেগুলো কেন হচ্ছে নিখুঁতভাবে টার্গেট করে, আর ইরান যেগুলো আক্রমণ করে, যে হামলাগুলো করে, সেগুলো কেন নিখুঁতভাবে টার্গেট করে না বা নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ভেদ করতে পারে না? এই প্রশ্ন আপনাদের কাছ থেকে আসে। এটার উত্তর এভাবে দেই। ইরানে যে হামলাগুলো হয় সেই হামলাগুলো বেশিরভাগই হচ্ছে ইরানের আকাশ সীমার আশেপাশে অথবা আকাশ সীমার মধ্যে এসে। যেমন ধরুন, ইরানে যদি এই যে 2000 আক্রমণ করেছে মিসাইল, এই 2000 যদি ইসরায়েল থেকে আক্রমণ হতো, যে জাস্ট ইসরায়েলের ভূখণ্ড থেকে মিসাইলগুলোকে নিক্ষেপ করলো এবং সেটা লেবাননের উপর দিয়ে বা ইসরায়েলের উপর দিয়ে, ইসরায়েলের পরে হচ্ছে জর্ডানের উপর দিয়ে, তারপরে হচ্ছে সৌদি আরবের উপর দিয়ে, তারপরে পারস্য উপসাগর হয়ে ইরানের আকাশে ঢুকছে, এরকম হয়ে যদি আক্রমণ হতো, অথবা ইসরায়েল থেকে সিরিয়া হয়ে, ইরাক হয়ে, তারপরে হচ্ছে জর্ডানের উপর, কুয়েতের উপর দিয়ে ইরানের উপরে গিয়ে আক্রমণ করছে, এরকম যদি হতো, তাহলে হয়তো তাদেরও মিসাইলগুলোর অনেকগুলোই ইরানের আসার আগেই ইরান ভূপাতিত করতে পারতো
অথবা অনেকগুলো তার টার্গেট মিস করত। কিন্তু ইসরায়েলের আক্রমণগুলো হচ্ছে সে তার যুদ্ধ বিমান দিয়ে আক্রমণ করছে। আমেরিকা এবং ইসরায়েলের লেটেস্ট টেকনোলজির যেই সমস্ত যুদ্ধ বিমান, F-35 যুদ্ধ বিমান, B-2 বোমারু বিমান সহ যেই ধরনের টেকনোলজি, লেটেস্ট টেকনোলজির যুদ্ধ বিমান এবং তার গাইডেড মিসাইল বলুন, ক্রুজ মিসাইল বলুন, লেটেস্ট টেকনোলজির যত